ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রিফাত নোভা। ব্যাংক খাতে প্রধান সমস্যা খেলাপি ঋণ। প্রতি বছর ৩ মাস পর পর খেলাপি ঋণের হালনাগাদ করে কেন্দ্রীয় ব্যাংক। আজও সংবাদ সম্মেলন করে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী দেশের ব্যাংকগুলোতে ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,০০০ কোটি টাকার বেশি, যা মোট ঋণের 20.20%। গত সেপ্টেম্বরে ছিল 2,84,977 কোটি টাকা, যা মোট ঋণের 16.93%। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 42.80%। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, খেলাপি ঋণের ঔষধ কি। আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন এবং আছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এএম মাসুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যে শুরুতেই আমি একটু ফারুক মঈনুদ্দিন আপনাকে দিয়ে একটু শুরু করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি সংবাদ সম্মেলনে অংশ নেন এবং সেখানে তিনি খেলাপি ঋণের যে পরিমাণ সেটি তিনি জানিয়ে দিলেন, এবং এটাও আমরা দেখেছি যে খেলাপি ঋণের পরিমাণ কিন্তু ডিসেম্বরের পর থেকে বৃদ্ধি পেয়েছে। আসলে আপনার কাছে একটু জানতে চাবো যে এই পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। কিন্তু আজকে যে খেলাপি ঋণের যে হিসাবটা দেওয়া হলো, এটা কোন তারিখের ভিত্তিতে? এটা ডিসেম্বর নাকি জানুয়ারি নাকি, এটা একটু জানলে আমার বলতে গত 3 মাসের ডিসেম্বর আপ টু ডিসেম্বর জি আপ টু ডিসেম্বর হয়। এটি কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় যে এখনো পর্যন্ত পুরোপুরি চিত্র আমরা দেখতে পাচ্ছি না। যদি মার্চ কোয়ার্টার আসে তখন কিন্তু বোঝা যাবে, এবং সেই ব্যাপারে গভর্নর সাহেব কিন্তু স্পষ্টই বলেছেন যে এটি এমন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা প্রায় অবিশ্বাস্য একটা ফিগারে গিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে প্রথম কথা। এটা নিয়ে বিতর্ক করা কিংবা এটার সংখ্যা নিয়ে, অঙ্ক নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আমরা জানি যে খেলাপি ঋণ আরো বাড়বে। আমরা যদি আন্তর্জাতিক মান বিবেচনা করে আমরা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে ডিসেম্বরে যা আসবে মার্চে আরো বেশি আসবে। এটাতে কারো কোনো দ্বিমত থাকবে না, যদি আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি। এখন কথা হচ্ছে, আপনার পরের প্রশ্নটা হচ্ছে খেলাপি ঋণের ওষুধ কি। দেখেন, এই ওষুধ কিন্তু আমরা বিভিন্ন সময় ওষুধ তো দিতে পারিনি, আমরা প্রেসক্রিপশন দিয়ে আসছিলাম। আমরা যারা ব্যাংকার, আমরা গত 15 বছরের মধ্যে কমপক্ষে গত 10 বছর ধরে এইসব প্রেসক্রিপশন আমরা দিয়ে আসছিলাম। যারা আমরা ব্যাংকের সাথে জড়িত, যারা ব্যাংক নিয়ে ভাবেন কিংবা অর্থনীতি নিয়ে ভাবেন, তারা বিভিন্ন সময় এইসব ব্যবস্থাপত্র কিংবা প্রেসক্রিপশন আমরা দিয়ে আসছিলাম। কিন্তু এটি নিয়ে আমাদের আগের সরকারের মধ্যে কোনো ধরনের কোনো সক্রিয়তা দেখা যায়নি। তারা এগুলোকে কোনো আমলে নেননি, বরং আমরা যা বলেছি তার ঠিক উল্টো কাজটা করা হয়েছে। যেটা করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখেছি, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জনকে বিভিন্ন ব্যাংক দখল করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যারা খেলাপি যারা, তাদেরকে বারংবার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং সেটি যারা সত্যিকার ব্যাংকিং এর একটা ভালো সুশাসন চান, তাদের চরম বিস্ময়ের মুখে তারা দেখলেন যে তাদেরকে বারবার খেলাপি ঋণ গ্রহীতাদেরকে বিভিন্ন ধরনের অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। সেই অন্যায্য সুবিধার মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয়টা ছিল, যে আমরা যেটা ভাবছিলাম, যারা সত্যিকার অর্থে ঋণ পরিশোধ করতে চান, তাদের হতাশার মধ্যে ফেলে দিয়ে যারা অনেক বড় খেলাপি এবং যারা ইচ্ছাকৃত খেলাপি, তাদেরকে বারংবার সুযোগ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু একটা রং সিগন্যাল গেছে, যে যারা খেলাপি হতেন না, তারা ভেবেছে যে তারা তাহলে সৎ থেকে লাভ কি। এই রং সিগন্যালগুলো গেছে, এবং সেই সিগন্যালগুলোর আজকের আমরা যেটা নিয়ে আলাপ করছি, সেটি কিন্তু তারই ফলশ্রুতি, যে আজকে যেখানে যাচ্ছে এবং মার্চে গিয়ে যেখানে গিয়ে দাঁড়াবে। গভর্নর সাহেব আগেই বলেছেন 30% পেরিয়ে যাবে, 30% এনপিএল এর রেট
পেরিয়ে যাবে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। তিনি অগ্রিম সতর্কতা জনাব ফারুক দিচ্ছেন। মঈনুদ্দিন, আপনার কাছে আমরা আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু জনাব মাসুম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। ফারুক মঈনুদ্দিন যেভাবে বলছিলেন, আসলে বিগত সরকার খেলাপি ঋণের বিষয়ে খুব একটা বেশি দৃষ্টি দেননি, বা আমরা দেখেছি যে রাজনৈতিক প্রভাবে খেলাপি যারা ঋণ খেলাপি করেছেন তারা কিন্তু তাদের মামলাটি দুর্বল হয়ে গেছে বা মামলার ফাঁকগুলো তারা বেরিয়ে গেছেন। তো এই চক্র ভাঙতে আসলে আইনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আসলে মহিউদ্দিন ভাই কিন্তু রাইটলি ডিটেইলস বলেছে। এখানে স্পেসিফিকলি যেটা যদি আমরা দেখি আগে যেটা হয়েছে সেটা হলো যে আইন করে, যেমন আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এ আইন করে আপনার দেখা গিয়েছে যে এক ফ্যামিলি থেকে 4 জন এবং একজন ডাইরেক্টর প্রায় 9 ইয়ার্স পর্যন্ত, 3 টার্মস পর্যন্ত, পরে এটা আমাকে 4 টার্মস পর্যন্ত করা হয়েছে। লেটেস্ট অ্যামেন্ডমেন্টেও যেটা করা হয়েছে 4 টার্মস মানে 12 বছর থাকবে, এবং এখন আবার 2023 অ্যামেন্ডমেন্টে এসে সেটা 2 জন থাকতে পারবে। তাহলে যে ব্যাংক অ্যান্ড মানে ম্যানেজমেন্ট অ্যান্ড ওনারশিপের যে সেপারেশন অফ পাওয়ার সেটা কিন্তু তারা করেনি। তারা দেখা গিয়েছে একটা ফ্যামিলির মধ্যে রেখে দিয়েছে। তো এরকম ফ্যামিলির মধ্যে যেহেতু ব্যাংকগুলি ছিল এবং তাদের ইচ্ছা মতো এক অর্থে বলা যায় যে লুট হয়েছে। যদি আপনি দেখেন আমাদের টোটাল যদি ডিসবার্সমেন্ট আপনার 17 লাখ করোড় টাকা, যেটা এখন আপনি যে নতুন যে আইএমএফ এর যে বলা হয়েছে যে আমাদের আগে যে সাব স্ট্যান্ডার্ড যেটা 6 মান্থস পরে হতো, এখন বলে দিয়েছে না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেপে এটাকে 3 মান্থস করতে হবে। তাহলে যখন এটা অ্যাপ্লিকেবল হবে তখন কিন্তু যেটা মহিউদ্দিন ভাই বলার চেষ্টা করেছে, যেটা আরো অনেক বেশি ক্রস করবে, প্রায় দেখা যাবে যে হয়তো বা 5 to 6 লাখ করোড় টাকা ক্রস হয়ে যেতে পারে। তার মানে 30% অ্যাবভ হওয়ার পসিবিলিটি অনেক হাই। এবং আরেকটা জিনিস যেটা আপনি এটাকে রিকভার করা বা ওয়ে আউট করার কি অপরচুনিটি, সেই ওয়ে আউট করার যে অপরচুনিটি যেটা হলো আমাদের আইন, সেই আইনটাই তো ডিফেক্টিভ। এখন পর্যন্ত সেই আইনটা কিন্তু 2023 যেটা হয়েছে সেটাও ডিফেক্টিভ, যে এখানে নতুন করে আবার উইলফুল ডিফল্টার ডেফিনেশন ঢুকেছে। কিন্তু এখানে এই আইনটাকে আবার আমার মনে হয় যে পুরো নতুন করে আইন করতে হবে। এবং আমাদের যে অর্থঋণ আদালত আইন যেটা 2003 যে আইন, সেখানেও কিন্তু আপনার স্পেসিফিক বলা আছে যে যদি মামলা যখন শুরু করবে, মানে আপনার ডিফল্ট হওয়া থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। আমরা মেজরিটি সময় দেখি মামলাটা করা হয় না। তারপর আবার বলা আছে আইনেই যে আপনি যখনই মামলা শুরু হবে, সামন থেকে যদি ডিফেন্ডেন্ট এপিয়ার না করে 30 ডেজের মধ্যে আপনাকে ডিক্রি দিয়ে দেওয়ার কথা, জাজমেন্ট দেওয়ার কথা, বা যদি রিটেন স্টেটমেন্ট দেয় তাহলে 90 ডেজের মধ্যে। আমরা কিন্তু কখনোই সেই টাইম লিমিটের মধ্যে মামলা শেষ হতে দেখি না। এবং যেটা হয় আপনি দেখবেন যে কোনো অর্ডার এগেনস্টে হায়ার কোর্টে আসে এবং হায়ার কোর্ট সেখানে এন্টারটেইন করে। বাট এখানে আবার আমাদের যে অপশনটা সেটাও কিন্তু লিমিটেড। যেমন ধরেন আমাদের টোটাল যদি মামলার জটিলতা আপনি দেখেন, প্রায় 40 লাখের মতো কেসেস, নিচের কোর্টে প্রায় আমাদের 31 থেকে 32 লাখ মতো কেসেস, হাইকোর্টে আছে প্রায় 5 থেকে 6 লাখ কেসেস, অ্যাপিলেট ডিভিশন আছে প্রায় 30,000 কেসেস। তো এই কেসেসের জন্য আমাদের জাজেস নিচের কোর্টে অনলি 3,000 অ্যাবভ অ্যারাউন্ড জাজেস, হাইকোর্টে 100 কিছু সামান্য বেশি, অ্যাপিলেট ডিভিশনে আমাদের 6 জনের মতো। তাহলে যে এই যে লিমিটেড জাজেস, তাদের পক্ষেও এটা সম্ভব না এত বিপুল পরিমাণের কেস ডিসপোজাল করা। তাহলে যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো যে আমাদের স্পেসিফিক আইন এবং সাথে সাথে ইকোসিস্টেমটাকে আপনার ডেভেলপ করতে হবে। আমরা আপনার এই বিষয়টি নিয়ে আমরা আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি শুনছিলেন যে নতুন করে আইন প্রণয়নের কথা বলছিলেন তিনি, এবং একই সাথে যদি আমরা বলি সংশোধনের কথা, তাহলে কি ধরনের সংশোধন করা যেতে পারে আপনার কি মনে হয়? আচ্ছা, ব্যারিস্টার মাসুম আমি একটা খুব ভালো কথা বলেছেন। বিষয়টা হচ্ছে যে আগে যে আইনটা করা হয়েছে, বিশেষ করে খেলাপি ঋণ, খেলাপি ইচ্ছাকৃত খেলাপি আইন ইত্যাদি, এর মধ্যে আমরা কিন্তু আগের সরকার আইন প্রণয়নের মধ্যে কোনো আন্তরিকতা দেখতে পাইনি। তারা যেটা করেছেন অলমোস্ট একটা ধুরি মাছ নাচুই পানি টাইপের একটা আইন করেছেন। ব্যারিস্টার মাসুম এটা আমার চেয়ে ভালো বলতে পারবেন। এটা আমি এক্সপ্লেনও করেছি বিভিন্ন সময় অন্যান্য কাগজে লিখে, যে ইচ্ছাকৃত খেলাপি আইন যেটা করা হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে এটা হাফ হার্টেড। কেন বলছে, যে এখানে সেন্ট্রাল ব্যাংকের যে সার্কুলার দেওয়া হয়েছে সেই সার্কুলার অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থা যারা নেবেন
তাদের উপরে কোনো নির্দেশনা গিয়েছে কিনা, কারণ ওইসব সংস্থাগুলো আমাদের সেন্ট্রাল ব্যাংকের কথা মানতে বাধ্য নন। তাহলে সরকারের তরফ থেকে বলা উচিত ছিল সেন্ট্রাল ব্যাংক যদি চায় তাহলে এই সংস্থাগুলো এই ব্যবস্থাগুলো করবেন, সেগুলো করা হয়নি। তার অর্থ বোঝা যাচ্ছে যে এটা একটা হাফ হার্টেড একটা আইন করা হয়েছে, মানে যেটা তাদের ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে। এবং আমরা জানি আমাদের দেশে যখন এই জাতীয় আইন করা হয় তখন একটা স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তার মধ্যে ব্যাংকিং কোম্পানি আইন ছিল সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি সমস্যার সংকুল, কারণ ব্যাংকিং কোম্পানি আইন যদি যথাযথভাবে করা হয়, যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা খুব শক্তিশালী একটি চক্র। তাদের মধ্যে ব্যাংক মালিক আছেন, খেলাপি ঋণ গ্রহীতারা আছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খুব বড় বড় রাঘব বল তারা আছেন, তারা আইন করার পক্ষে ছিলেন না। সেই কারণে আমরা বুঝতে পারি যে আইনটি করা হয়েছিল সেটি কোন রকমের মুখ রক্ষার আইন, কিন্তু এটি দিয়ে সত্যিকার অর্থে সমস্যার সমাধানের কোনো পথনির্দেশ কিংবা কোনো জি, চাবি। আমরা যতটুকু বুঝতে পারছি আইনের বিষয়টি নিয়ে যদি আমরা বলি, এটাকে যদি আমরা বলি যে আইন পরিবর্তন বা সংশোধন এই খেলাপি ঋণ বন্ধের একটি ঔষধ হিসেবে কার্যকর হতে পারে, কিন্তু বিগত যে আইনটি ছিল সেটি মূলত প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থের উদ্দেশ্য নিয়েই সেই আইনটি আসলে করা হয়েছে। আমরা একটি ছোট বিরতি নিব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, আছেন ফারুক মঈনুদ্দিন এবং আছেন AM মাসুম। আমি এ পর্যায়ে একটু ফারুক মঈনুদ্দিন আপনার কাছে আবারও যেতে চাচ্ছি। আমরা আইনের বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একটু ছোট করে জানতে চাবো আইনের ক্ষেত্রে কি ধরনের সংশোধন প্রয়োজন? যদি আপনি ইচ্ছাকৃত খেলাপির কথা বলেন, আর সেই ব্যাপারে আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারি, এই আইনের মধ্যে যেটি ছিল সেটি পড়লে, যদি যে কেউ পড়েন তারা বুঝতে পারবেন এর আইনের মধ্যে এক ধরনের কেমন যেন একটা গা ছাড়া ভাব ছিল। মানে সেন্ট্রাল ব্যাংক বলছে সেই সেন্ট্রাল ব্যাংকের কথা অন্য কোনো ধরেন বলা হচ্ছে তাদের গাড়ির রেজিস্ট্রেশন কিংবা তার প্রপার্টি রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যাবে অথবা, কিন্তু ওই অথরিটি সেন্ট্রাল ব্যাংকের কথা মানতে বাধ্য কিনা, সেই অথরিটিকে আইন দিয়ে তাদেরকে যথেষ্ট এম্পাওয়ার করা হয়েছে কিনা, এইসব ব্যাপারগুলো কিন্তু একেবারে অনুপস্থিত। তাহলে বোঝা যায় যে সেন্ট্রাল ব্যাংকের আইন যদি হয়েও থাকে, সেন্ট্রাল ব্যাংক যদি কাউকে বলেও থাকে, সেই সব অথরিটি কিন্তু ওই সব কথা মানতে বাধ্য নয় যতদিন পর্যন্ত না সরকারিভাবে তাদেরকে এটা মানতে বলার কথা বলা হয়। তার অর্থই হচ্ছে, বোঝা যাচ্ছে এটা একটা একতরফা একপেশে আইন। এটার ব্যাপারে ব্যারিস্টার মাসুম অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আমি একজন লেম্যান হিসেবে বুঝতে পেরেছি এই আইনটির মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব ছিল। সেটি তারা করার জন্য করেছেন, কিন্তু তারা এটা মিন করেননি। কেন মিন করেননি? বিকজ তারা মিন করলে তাদের অনেকে এই আইনে আটকাবে, সেই জন্য এটা করা হয়নি। সুতরাং এখন সময় এসছে এই আইনগুলা, আমি তো আইনের লোক না, আমি বেআইনি লোক সোজা হিসাব ব্যারিস্টার মাসুমের কথা যদি বলি, এখন কথা আমি আমার মতো লেম্যান যদি এগুলো ধরতে পারেন, একজন আইনজ্ঞ এই আইনের লুপহোলগুলো ভালো ধরতে পারবেন। এবং এখন এই সব আমরা সবসময় বলতাম যে আগের সরকার রাজনৈতিক সদিচ্ছা ছিল না, তারা রাজনৈতিকভাবে প্রভাবিত। এই সরকারের কোনো রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকার কথা না, তারা রাজনৈতিকভাবে প্রভাবিত নন। তাহলে এই সরকার আমলে আজকে এতদিন পরে যেহেতু এখানে প্রশ্ন উঠেছে বড় বড় কোম্পানিগুলোকে নিয়ে, জন্য আপনার কাছেই আসলে বিষয়টি আমি জানতে চেয়েছিলাম। কিন্তু এ পর্যায়ে একটু জনাব মাসুম আপনার কাছে একটু আমি জানতে চাচ্ছি, ঋণ খেলাপিত হয়েছে কিন্তু এই টাকা ফেরত আনার জন্য এনবিআর কি ধরনের সহায়তা করতে পারে, বা কিভাবে এই সম্পত্তি জব্দ করা যেতে পারে, এখানে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা? আসলে এখানে কিন্তু যেটা যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনাকে টোটাল ইকোসিস্টেমটা, আমি যেটা বারবার বলি, শুধু বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব না, বা বিএফআইর পক্ষেও সম্ভব না, বা সিআইডি বা দুদক বা এনবিআর, এখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একসাথে কাজ করতে হবে। ধরেন আপনার একটা ডিফল্ট লোন, কিন্তু সেই ডিফল্ট লোনটা হয়তো আবার মানি লন্ডারিং হয়েছে, টাকাটা চলে গেছে, আবার সেই ডিফল্ট লোনটা হয়তো বা করাপশনের মাধ্যমে নেওয়া হয়েছে, তাহলে দুদকের ইনভলভমেন্ট আসছে। তাহলে প্রথম যে কাজটা হবে যে আপনার যে ইনফরমেশনগুলি, এই তথ্যগুলি প্রপারলি স্ক্রুটিনি করে ইনভেস্টিগেশনের মাধ্যমে আসতে হবে। তাহলে প্রথম কাজটা হবে হলো বিএফআইর মাধ্যমে। বিএফআই থেকে আবার এখানে অন্য ইনস্টিটিউশন ইনভলভ হতে পারে, যেমন সিআইডি বা দুদক ইনভলভ হতে পারে। তখন তাদের যারা ইনভেস্টিগেশন করবে তাদের কিন্তু প্রপার নলেজ থাকবে। মোস্ট অফ দি টাইম আমরা দেখি যে তাদের প্রপার নলেজ না থাকাতে
তারা এই ডাটাগুলি ইন্টারপ্রেট করতে পারে না, এবং এই ডাটাগুলি ইন্টারপ্রেট করতে না পারার কারণে কোর্টে যখন আসে, কোর্টে আসার পরে সেটা প্রপারলি যেভাবে জাজমেন্টটা হওয়ার কথা বা তাদের কনভিকশনটা ইনশিওর হওয়ার কথা সেভাবে হয় না। এবং আমরা যেটা দেখেছি এই ক্ষেত্রে যে মোস্ট অফ দি যারা উইলফুল ডিফল্টার, স্পেশালি যারা টাকাটা লুট করেছে, তারা কিন্তু টাকাটা দেশে রাখেনি, তারা বিভিন্ন ফর্মে টাকাটা দেশ থেকে পাচার করে দিয়েছে। তাহলে যদি দেশ থেকে পাচার করে, তাহলে আপনাকে সেই টাকাটা যদি দেশে আবার আনতে হয় এবং সেই ডিফল্টারের কাছ থেকে যদি সেই স্পেসিফিক ব্যাংক বা সেই ইনস্টিটিউশনকে যদি এই টাকাটা ফেরত আনতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে তাকে তো অবশ্যই বাংলাদেশে যে কোনো একটা কনভিকশন হইতে হবে, এবং সেই কনভিকশনের পরে আমাদের যেমন মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স ক্রিমিনাল ম্যাটার্স 2012 একটা আইন আছে, সেইটার মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে হবে ওই স্পেসিফিক দেশে, এবং সেখানে এই যে কনভিকশন হয়েছে এবং ফ্রিজিং অর্ডার এবং সেই অ্যাসেট অ্যালোকেট করতে হবে, অ্যাসার্টেইন করতে হবে। তাহলে অ্যাসার্টেইন করতে হলে ওখানকার লয়ার এবং ওখানকার যারা স্পেসিফিক এক্সপার্টিস তাদের অ্যাসিস্ট্যান্স নিতে হবে, নিয়ে সেটা অ্যাসার্টেইন করে সেই কোর্টে আপনাকে মাধ্যমে ফ্রিজ করতে হবে সেই ইনস্টিটিউশনে, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে আছে, এবং সেখান থেকে আনতে কখনোই ওই দেশ কিন্তু দিতে চাবে না টাকা এখানে আসুক। তাহলে আপনাকে স্পেসিফিকলি সেভাবে প্রমাণ করতে হবে, অনলি তার মাধ্যমেই কিন্তু আপনি আনতে পারবেন, এবং সেই দেশের সাথে আবার আপনার বাইলেটারাল এগ্রিমেন্ট বা কনভেনশনের সেই কন্ডিশন থাকতে হবে, বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড আপনাকে কন্ডিশন, যে টার্মস কন্ডিশন ওভাবে থাকতে হবে। বা আমরা অগমেন্টের কিন্তু মেম্বার না এখনো, যেখানে তারা ইনফরমেশন গুলি শেয়ার করবে। তাহলে এইটা কিন্তু শুধু একটা কাজ না। জি, এবং সেই সাথে যদি আরেকটু বলি, এখানে আমরা একেবারেই শেষে চলে এসেছি, সেক্ষেত্রে যদি একটু বলি, ঋণ অনুমোদনের ক্ষেত্রেও ব্যাংকগুলোকে আরো সচেতন হতে হবে। এবং আমরা জানি যে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে দিয়েছিলেন যে ব্যাংকে টাকা রেখে মানুষ আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে না, মানুষ এখন অনেকটা সংকটের মধ্যে থাকছেন, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হচ্ছে না, এমন কথাও কিন্তু তিনি আজকে বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।